বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম বসন্তের ছোঁয়া। নীলা বহুদিন ধরে নতুন এক সূচনা চেয়েছিল। ঢাকার ব্যস্ততা, অনিশ্চয়তা আর ব্যর্থতায় তার মন একরকম ক্লান্ত হয়ে পড়েছিল। তাই যখন ঢাকার একটি মেয়েদের স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগের খবর তার কাছে এল, এটি যেন ছিল তার জন্য একটি মুক্তির পথ। তবে এই চাকরি পাওয়া তার জন্য শুধু পেশাগত উন্নতি নয়, বরং নিজেকে নতুন করে গড়ে তোলার একটি চেষ্টা। ঢাকার সম্পর্কের জটিলতা, ভাঙা বিশ্বাস আর অতীতের হতাশা থেকে পালিয়ে যাওয়ার জন্যই সে এই সিদ্ধান্ত নিয়েছিল। সকালে রোদ্দুর মাখানো এক ঝলমলে সময়ে নীলা তার নিজের ছোট্ট ঘরটি একবার শেষবারের মতো দেখল। একটি রিকশা ডেকে হাতে শুধু একটি ছোট্ট ব্যাগ আর কয়েকটি বই নিয়ে সে বেরিয়ে পড়ে। তার মাকে গুড বাই জানাতে গিয়ে হঠাৎ তার মনে হয় মা যেন তার মুখে কিছু পড়ে ফেলতে চাচ্ছেন। মা প্রশ্ন করলেন, তুই কি সত্যিই এটা করতে চাইছিস নীলা? নীলা হালকা হাসি দিল। সেই হাসির পিছনে ছিল এক অদ্ভুত কষ্ট, যা সে মাকে বুঝতে দিতে চায়নি। তার মাথায় তখন হাজারো প্রশ্ন, এটাই কি ঠিক সিদ্ধান্ত? আমি কি পারব সবকিছু সামলাতে? রিকশাটি ঢাকার ধূলিমাখা কোলাহলপূর্ণ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। ভাঙা রাস্তাগুলো যেন তার নিজের জীবনের ব্যর্থতাগুলোকেই বারবার সামনে তুলে ধরছিল। কিন্তু মনের এক কোণে ছোট্ট আশার আলো ছিল যে নতুন শুরু সবকিছুকে বদলে দেবে। প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে নীলা নতুন স্কুলে পৌঁছাল। এটি ঢাকার ব্যস্ততা থেকে একেবারে ভিন্ন। এখানে ছিল সবুজ ধানক্ষেত, বাতাসে ছিল এক ধরনের শুদ্ধতা, আর দূরের পাখির ডাক যেন তাকে স্বাগত জানাচ্ছিল। স্কুলে গিয়ে তার প্রথম পরিচয় হয় সাথী আপার সঙ্গে। সাথী আপা ছিলেন বয়সে বড়, প্রাণবন্ত এবং ইতিবাচক ব্যক্তিত্বের অধিকারী। তিনি নীলাকে বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সুন্দরভাবে সব সামলে নেবে। নীলা বিনয়ের সঙ্গে বলল, আপনার সহায়তা পেলে হয়তো পারব। কিন্তু নীলার মনোযোগ পড়ল আরেকজনের দিকে, পারুল। সে একজন সহকর্মী যার চোখে ছিল এক ধরনের তীক্ষ্ণতা। পারুল যেন কাউকে সহজে বিশ্বাস করতে চায় না। নীলার চোখে পারুলকে রহস্যময় মনে হল। সাথী আপার সঙ্গে আলাপ শেষ করে নীলা নিজের জন্য বরাদ্দ করা ছোট্ট ঘরে ঢুকল। ঘরটি সাদাসিধে হলেও খুব আরামদায়ক। একটি কাঠের খাট, পাশে একটি পুরনো টেবিল আর জানালার বাইরে ধানক্ষেতের সবুজ বিস্তার। নীলা জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে দেখল। দূরে মেঘ জমেছে, হালকা বাতাস বইছে। সেই বাতাস যেন তার জীবনের সমস্ত জটিলতাকে ধুয়ে নিয়ে যাচ্ছে। সেই রাতে নীলা বিছানায় শুয়ে তার ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। ঢাকার ব্যস্ততায় তার জীবনে যেসব দুঃখ আর চাপ ছিল, সেগুলো কাটিয়ে ওঠা সহজ হবে না। সে জানে তার জীবনে শৃঙ্খলা আনার দায়িত্ব একান্তই তার নিজের। এই স্কুল এবং এখানকার ছাত্রীরা তার জীবনের নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। তবে তার মনে এখনো প্রশ্ন রয়ে গেছে, আমি কি পারব? আমি কি সত্যিই নতুন করে শুরু করতে পারব? নীলা ভেতরে ভেতরে এক ধরনের শক্তি অনুভব করে। সে সিদ্ধান্ত নেয়, যাই হোক না কেন, সে নিজের এবং ছাত্রছাত্রীদের জন্য লড়াই করবে। এই নতুন পরিবেশ তার জীবনের আশার আলো হয়ে উঠবে। সকালের হালকা বাতাস আর পাখির মিষ্টি ডাকের মাঝখানে নীলার ঘুম ভাঙল। ভোরের প্রথম আলো জানালা দিয়ে ঘরের ভেতরে এসে পড়েছে। আজকের দিনটি ছিল তার নতুন জীবনের প্রথম সোপান। গ্রামের এই স্কুলে তার শিক্ষিকা হিসেবে প্রথম দিনের সূচনা। নীলার মন এক অজানা উত্তেজনায় ভরেছিল। সে সিদ্ধান্ত নিল নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। স্কুলে পৌঁছে নীলা এক অদ্ভুত অনুভূতির মধ্যে পড়ল। এই স্কুলটি শহরের আধুনিক দালান নয়, বরং এটি এক বিশাল খোলা প্রাঙ্গণ, যেখানে চারিদিকে সবুজের সমারোহ। বাতাসে গ্রামের মাটির গন্ধ মিশেছিল। সাথে সাথী আপা এগিয়ে এলেন। তার মুখে এক উজ্জ্বল হাসি। তিনি বললেন, নীলা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সহজেই এখানে মানিয়ে যাবে। মেয়েগুলো তোমার মতো একজন প্রধান শিক্ষিকা পেয়ে খুব খুশি হবে। নীলা হালকা হেসে বলল, আপার কথা সত্যি হলে আমারও মনের জোর বাড়বে। তবে অনেক শেখার বাকি আছে।
সাথী আপার কথায় নীলার মনে একটু স্বস্তি এলেও চোখ পড়তেই সে একজনের চাহনিতে থমকে গেল। পারুল। এই শিক্ষিকা এতটা প্রাণবন্ত ছিলেন না। তার দৃষ্টি তীক্ষ্ণ এবং এক ধরনের বিচ্ছিন্ন ভাব ছিল। পারুল যেন নীলাকে মূল্যায়ন করার চেষ্টা করছিল, একেবারে গভীরভাবে। স্কুলের মধ্যে ঘোরাঘুরির সময় নীলার সঙ্গে পরিচয় হয় রফিকের। সে ছিল স্কুলের পরিচর্যার দায়িত্বে থাকা একজন দক্ষ কর্মী। রফিকের চেহারা ছিল খোলা মনের এবং তার ব্যবহারে এক ধরনের আন্তরিকতা ছিল। আপা, আপনাকে তো সবকিছু নতুন করে মানিয়ে নিতে হবে, রফিক বলল। নতুন জায়গা, নতুন মানুষ। এখানে সবাই খুব সরল। তবে গ্রাম বলে মানসিকতা অনেক পেছনে পড়ে আছে। আপনাকে শক্ত হতে হবে। নীলা মৃদু হেসে বলল, ঠিক আছে রফিক ভাই, আমি চেষ্টা করব মানিয়ে নিতে। আর আপনাদের সবার সাহায্য থাকলে আরও সহজ হবে। রফিক বুঝতে পেরেছিল নীলা ঢাকার মেয়ে, তাই তার জন্য গ্রামের এই পরিবেশ শুরুতে নতুন এবং অস্বস্তিকর মনে হতে পারে। কিন্তু তার সহজ কথাবার্তা এবং আন্তরিকতা নীলার মনকে কিছুটা হালকা করল। নীলার প্রথম ক্লাস। ছোট ছোট শিক্ষার্থীরা তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। তাদের চোখে এক ধরনের কৌতূহল। নীলা অনুভব করল এই শিশুগুলোর জন্য সে শুধুমাত্র একজন শিক্ষিকা নয়, বরং একটি আদর্শ হয়ে উঠতে পারে। ক্লাসে পড়ানোর সময় সে বুঝতে পারছিল মেয়েগুলো শুধু পড়াশোনার জন্য এখানে আসে না। তাদের কাছে স্কুল মানে ভালোবাসার জায়গা, যত্ন এবং সঠিক দিক নির্দেশনা। নীলার মনে হল এই জায়গাটিকে সে শুধু শিক্ষাদানের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না, বরং এটি হবে এক সুন্দর অভিজ্ঞতার জায়গা। ক্লাসের শেষে এক ছাত্রী এসে তার সামনে দাঁড়িয়ে বলল, আপা, আপনি অনেক সুন্দর হাসেন। আপনি সবসময় আমাদের পড়াবেন তো? এই কথায় নীলার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তার ভেতরে এক ধরনের আনন্দের ঢেউ খেলে গেল। মনে হলো এখানে তার ভূমিকা সত্যি অনেক বড়। দিন শেষে নীলা বাড়ি ফিরে তার ছোট্ট ঘরের জানালার ধারে দাঁড়িয়েছিল। বাইরে গ্রামীণ পরিবেশের মধুর দৃশ্য। চাঁদের আলো ধানক্ষেতে পড়ে চারদিকে এক সোনালী আভা তৈরি করেছিল। নীলা ভাবল এটাই হয়তো তার নতুন জীবনের সূচনা। তবে সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাকে কঠিন হতে হবে এবং ভালোবাসা ও অধ্যবসায় দিয়ে সবকিছুকে সামলাতে হবে। এই ভেবে তার মন একটু শান্ত হল। তার জীবনে যেন একটু করে স্থিরতা ফিরে আসছে। সকালবেলার বাতাস আর শিশির ভেজা ঘাসের মধ্যে দিনটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। স্কুলে ছাত্রছাত্রীদের কোলাহল, সাথী আপার পরিচিত মুখ আর পারুলের গম্ভীর চাহনির মাঝে নীলা নিজের কাজ শুরু করে। তবে দিনটা হঠাৎই বিশেষ হয়ে ওঠে। সাথী আপা এসে বললেন, নীলা, তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একজন অতিথি এসেছে। উনি আমাদের স্কুলের পৃষ্ঠপোষকদের মধ্যে একজন। নাম রেহান। নীলা অবাক হয়ে বলল, রেহান? কে উনি? সাথী আপা হাসি দিয়ে উত্তর দিলেন, তুমি ওনার নাম শোনোনি? তিনি আমাদের স্কুলের বড়দাতা। অল্প বয়সী, কিন্তু খুব উদার। স্কুলের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি খুবই প্রশংসনীয়। স্কুলের অতিথি রুমে প্রবেশ করতেই নীলার চোখে পড়ল রেহানকে। তিনি খুব স্বাভাবিকভাবে বসেছিলেন, কিন্তু তার উপস্থিতি যেন পুরো ঘরটাকে আলোকিত করে তুলেছিল। পরনে ছিল ফরমাল শার্ট আর মুখে ছিল শান্ত এবং আত্মবিশ্বাসের একটি ছাপ। রেহান উঠে দাঁড়ালেন এবং বললেন, নমস্কার। আপনি নিশ্চয় নীলা? তার কণ্ঠে ছিল এক ধরনের উষ্ণতা যা নীলাকে স্বস্তি দিল। নীলা বিনয়ের সাথে উত্তর দিল, হ্যাঁ, আমি নীলা। শুনেছি আপনি আমাদের স্কুলের জন্য অনেক সাহায্য করেছেন। ধন্যবাদ জানাতে চাই। রেহান মৃদু হেসে বললেন, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমি শুধু আমার দাদুর শুরু করা কাজটা এগিয়ে নিতে চেয়েছি। তবে আজ এখানে এসে বুঝতে পারছি আপনার মতো কারো উপস্থিতি স্কুলটাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। নীলা একটু চুপ হয়ে গেল। তার কথাগুলো আন্তরিক ছিল, কিন্তু তার চোখের গভীরে কোথাও যেন লুকিয়ে ছিল কিছু গোপন গল্প।
নীলা ভাবল এই মানুষটি শুধু সাহায্য করার জন্য আসেনি, তার ভেতরে নিশ্চয়ই আরও কিছু আছে। রেহানের সঙ্গে প্রথম কথোপকথনেই নীলা বুঝতে পারল এই মানুষটি শুধু সফলই নয়, বরং তার মধ্যে একটি মানবিক দৃষ্টিভঙ্গি আছে। তার কথাবার্তায় এক ধরনের মাধুর্য, আর তার চোখে এক গভীর ব্যথার ছাপ। রেহান বারবার বলছিলেন, এই স্কুল আমার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার দাদু এবং মা একসময় এই স্কুলটাকে তাদের জীবনের অংশ মনে করতেন। তাই আমি শুধু চাই এটি যেন একটি উদাহরণ হয়ে থাকে। নীলার মনে হল রেহানের এই কথাগুলো শুধু দায়িত্ববোধ নয়, বরং তার জীবনের কোনো ব্যক্তিগত ঘটনার প্রতিধ্বনি। সেই দিনের সন্ধ্যায় নীলা নিজের ঘরের জানালার ধারে বসেছিল। বাইরে ধানক্ষেতের উপপড়া চাঁদের আলো একটি শান্ত দৃশ্য তৈরি করেছিল, কিন্তু নীলার মনের ভিতর ছিল এক অস্থিরতা। তার মনে রেহানের কথা ঘুরছিল, তার সহজ কথাবার্তা, দৃঢ় আত্মবিশ্বাস আর গভীর দৃষ্টিতে লুকিয়ে থাকা কষ্ট। নীলা ভেবে দেখল এমন মানুষের সঙ্গে বন্ধন তৈরি করা কি সহজ হবে। জীবন তাকে শিখিয়েছে সহজেই কাউকে বিশ্বাস করা যায় না। তবে রেহানের উপস্থিতি নীলার মনে এক ধরনের অজানা আকর্ষণ তৈরি করেছিল। নিজেকে সংযত করার চেষ্টা করেও নীলা ভাবছিল এই মানুষটিকে, তার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল যা তাকে এত মানবিক এবং দায়িত্বশীল করে তুলেছে। রেহান চলে যাওয়ার পর দিনগুলিতে নীলা ধীরে ধীরে তাকে নিয়ে ভাবতে শুরু করল। তার জীবনের গল্প, তার দায়িত্ববোধ এবং তার চোখে লুকিয়ে থাকা অজানা গল্প সবই যেন একটি নতুন অধ্যায়ের সূচনা করছিল। প্রতিদিনের মতোই সূর্য ওঠা থেকে দিন শুরু করেছিল নীলা। স্কুলের ঘণ্টা বাজতেই শিক্ষার্থীদের ছোটাছুটির শব্দে আশপাশ ভরে ওঠে। সে ভাবছিল আজকের দিনও হয়তো তার অন্যান্য দিনের মতোই হবে, ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ আর কাজ। কিন্তু সকালবেলাতেই সাথী আপার কথায় দিনটা এক ঝটকায় অন্যরকম হয়ে গেল। সাথী আপা ধীরস্বরে নীলাকে বললেন, নীলা, কিছু একটা গোলমাল চলছে। স্কুলের আর্থিক ব্যাপারে সমস্যা দেখা দিয়েছে। নীলা একটু ভ্রু কুঁচকাল। কি ধরনের সমস্যা? সাথী আপা এদিক ওদিক দেখে চাপা গলায় বললেন, আমাদের বাজেটের কিছু হিসেব ঠিক মিলছে না। এটা হয়তো বড় কিছু নয়, তবে তুমি যেহেতু মেধাবী, তুমি দেখলে ভালো হবে। কারণ আমি চাই না কেউ এটা নিয়ে ভুল ধারণা পাক। নীলার মন অস্বস্তিতে ভরে উঠল। এমন কিছু সে আশা করেনি। তার কাজ শুধুই ছাত্রছাত্রীদের পড়ানো আর স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আজ তাকে এক অন্য ধরনের দায়িত্ব নিতে হবে। নীলা অফিস রুমে ফাইলগুলো খুলল। পুরনো কাগজপত্র আর হিসেবপত্রের ভেতর খুঁজতে খুঁজতে তার চোখে পড়ল কয়েকটি অস্বাভাবিক লেনদেনের রেকর্ড। সংখ্যা আর তারিখগুলো মেলানো যাচ্ছে না। এই সব কি? নিজের মনে জিজ্ঞাসা করল নীলা। এতগুলো অর্থ কোথায় গেল? আর কেউ কি এটা জানে? ফাইলের পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে তার মনে হল বিষয়টি তার চিন্তার চেয়েও বড়। এখানে শুধু অর্থের অভাব নয়, বরং ব্যবস্থাপনায় বড় ধরনের ত্রুটি আছে। ঠিক সেই সময় রেহান স্কুলে এসে উপস্থিত হলেন। বোর্ড মিটিংয়ের জন্য ডাকা হয়েছিল তাকে। নীলা তার পর্যবেক্ষণগুলো মিটিংয়ে তুলে ধরল। তার কথাগুলো ছিল স্পষ্ট কিন্তু গম্ভীর। রেহানের চেহারায় ধৈর্য আর মনোযোগ স্পষ্ট। নীলার প্রতিটি কথা তিনি শুনলেন। মিটিংয়ের শেষে তিনি বললেন, নীলা আপা, আপনি যা বলছেন তা সম্পূর্ণ ঠিক। তবে এই সমস্যা বড় করে তোলা যাবে না। ছোট গ্রামে একটা ছোট ইস্যুকেও বিশাল করে দেখার ঝোঁক থাকে। সুতরাং আমাদের কাজ হল এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সামাল দেওয়া। নীলা অনুভব করল রেহানের যুক্তি খুবই বাস্তব। একদিকে তাকে সাহসিকতার সঙ্গে বিষয়টি সামলাতে হবে, অন্যদিকে এমনভাবে কাজ করতে হবে যেন স্কুলের ভাবমূর্তি নষ্ট না হয়। পরের দিন পুরো বোর্ড সদস্যদের সামনে দাঁড়াতে হল নীলাকে। তার হাতে ফাইল আর মনটা অদ্ভুত এক দুশ্চিন্তায় ভারাক্রান্ত। সামনে এত মানুষ যারা গ্রামের প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের সামনে কথা বলা সহজ নয়।
কিন্তু শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে নীলা দৃঢ়তার সঙ্গে তার বক্তব্য রাখল। তার যুক্তি এবং দৃঢ়তায় বোর্ডের কিছু সদস্য চমকে গেলেন। তাদের চোখে যেন এক মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল, কেউ মুগ্ধ, কেউ অস্বস্তিতে। মিটিং শেষ হলে রেহান স্কুলের বাগানে দাঁড়িয়েছিলেন। নীলা তার কাছে গিয়ে বলল, আপনার সাহায্য ছাড়া আমি হয়তো এতটা নিশ্চিত হতে পারতাম না। রেহান মৃদু হেসে উত্তর দিলেন, আমরা যা করছি তা এই স্কুল আর এর শিক্ষার্থীদের জন্য। আমি বিশ্বাস করি আপনি একজন লড়াকু মানুষ। আপনিই পারবেন। নীলার মনে হল প্রথমবারের মতো সে সত্যিকারের এক সহযোগী পেয়েছে, যে তাকে বোঝে এবং তার কাজের মূল্যায়ন করে। সে রাতে নীলা জানালার ধারে দাঁড়িয়ে তার ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। তার কাজের প্রতি তার দায়িত্ব বাড়ছে এবং একই সঙ্গে তার আত্মবিশ্বাসও। সমস্যাগুলো যত কঠিনই হোক, নীলা বুঝতে পারছিল সে তাদের সামাল দেওয়ার ক্ষমতা রাখে। স্কুলের কাজের মধ্যে ডুবে থাকা যেন নীলার জীবনের একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। দিনগুলো সহজ হচ্ছিল, শিক্ষার্থীরা তাকে ভালোবাসত এবং শিক্ষকেরা তার কাজের প্রশংসা করত। তবু নীলার মনের গভীরে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। কাজ শুরু করার আগে প্রতিদিন সকালে রেহানের কথা তার মনে এসে ভিড় করত, তার আন্তরিক হাসি, তার ধৈর্যশীল কথাবার্তা আর সেই গভীর চোখের অভিব্যক্তি। তার মনে হয়েছিল রেহান শুধু একজন দাতা নয়, বরং এমন একজন যার সঙ্গে নীলার জীবনের এক ধরনের অদৃশ্য সংযোগ তৈরি হয়েছে। এই টান তাকে কৌতূহলী করত, আবার শঙ্কিত। সেদিন সন্ধ্যায় স্কুল শেষ হওয়ার পর নীলা এক কোণে একা বসেছিল। দূরের ধানক্ষেতের বাতাস তার চুলের গোছায় আলতো করে লেগে যাচ্ছিল। এমন মুহূর্তে তার মনের ভেতর ঢাকার স্মৃতিগুলো উঠে এলো। ঢাকায় থাকার সময় তার জীবনে এক কঠিন অধ্যায় পার করতে হয়েছে। একটি গভীর সম্পর্ক যা একসময় তার জীবনের কেন্দ্র ছিল, তা ভেঙে গিয়েছিল। সে ভেবেছিল নিজের চেষ্টায় সেই সম্পর্ককে টিকিয়ে রাখবে, কিন্তু বাস্তবতা তাকে শিখিয়েছিল ভালোবাসা যদি একতরফা হয় তবে তা টেকে না। এই ব্যর্থতা তাকে এক ধরনের বিষণ্ণতায় আবদ্ধ করেছিল। নিজের ভুলগুলো নিয়ে সে নিজেকেই দোষ দিতে থাকত। তাই হয়তো সে ঢাকাকে ছেড়ে এই ছোট্ট স্কুলে এসে নিজের জন্য একটি নতুন পৃথিবী তৈরি করার চেষ্টা করছিল। রেহানের প্রতি তার আকর্ষণকে সে একই কারণে বারবার দমিয়ে রাখছিল, ভয় যে আবারও সে বিশ্বাস করতে ভুল করবে। একদিন সন্ধ্যায় স্কুল ছুটির পর রেহান হঠাৎ এসে নীলার পাশে বসলেন। তার চেহারায় ছিল এক ধরনের প্রশান্তি। নীলা ভেবেছিল হয়তো তিনি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছেন। রেহান নিজে থেকেই শুরু করলেন, আপা, জানেন এই স্কুলটা আমার কাছে শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা আমার জীবনের একটা বিশেষ অংশ। কারণ আমার মা একসময় এখানে পড়াতেন। নীলা অবাক হয়ে তাকাল। আপনার মা? হ্যাঁ, বললেন রেহান। আমার মা এখানেই ছিলেন। তিনি সব সময় বলতেন, স্কুল শুধু একটি জ্ঞানের জায়গা নয়, এটি একটি পরিবার। আমরা যেখানে বন্ধন তৈরি করি, সেখানে ভালোবাসার মাধ্যমে মানুষ বড় হয়। কিন্তু মা আর নেই। তার স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমার কাঁধে। তাই আমি চেষ্টা করি এই স্কুলটাকে বাঁচিয়ে রাখতে। রেহানের কণ্ঠে গভীর এক বিষণ্ণতা ছিল। তার চোখে অল্প জলও দেখা যাচ্ছিল। নীলা বোঝার চেষ্টা করল, রেহানের যন্ত্রণা আর তার নিজস্ব জীবনের কষ্ট এক জায়গায় মিল খাচ্ছে। তাদের দুজনের যন্ত্রণাই আলাদা, তবু যেন এক। সেদিন রাতে রেহান নীলাকে বললেন, আপা, একটু হাঁটবেন? এই চাঁদের আলোয় মাঠটা খুব সুন্দর দেখাচ্ছে। নীলা রাজি হল। ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটার সময় রেহান হঠাৎ প্রশ্ন করলেন, আপনি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের লক্ষ্য কি? নীলা একটু চুপ করে তাকাল। জীবনের লক্ষ্য কি এত সহজে জানা যায়? আমি তো শুধু পালাতে চেয়েছি, ঢাকার সেই পরিবেশ থেকে, সেই স্মৃতিগুলো থেকে। কিন্তু এখন মনে হচ্ছে এই স্কুল, এই জায়গা, এটাই হয়তো আমার নতুন আশ্রয়। রেহান শান্ত কণ্ঠে বললেন, পালানোর জন্য না নীলা আপা, বরং নতুন কিছু গড়ার জন্য। আপনার জীবনের গল্প এখানেই শেষ নয়। আপনার সামনে আরো অনেক পথ অপেক্ষা করছে।
নীলার মনে হল এই কথাগুলো কেবল তার জীবনকে নয়, বরং তার নিজের ওপর বিশ্বাস স্থাপনের এক অনুপ্রেরণা। এক মুহূর্তে তাদের মাঝের সব দূরত্ব যেন মুছে গেল। রেহানের এই কথাগুলো নীলাকে নতুন করে ভাবতে বাধ্য করল। তার জীবনের কষ্টগুলো, তার লক্ষ্যগুলো, সবকিছু যেন একটি নতুন মাত্রা পেতে শুরু করল। সে বুঝতে পারছিল রেহান তার জীবনে শুধু একজন সহকর্মী নয়, তিনি এমন একজন যিনি তার মনের ভেতরের গভীরতাকে বুঝতে পারছেন। নীলার জীবন ধীরে ধীরে তার কাজের সঙ্গে মিশে যেতে শুরু করেছিল। শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা, শিক্ষকদের সঙ্গে তার সহযোগিতা এবং বোর্ড সদস্যদের সাথে তার নিরপেক্ষ কাজের ধরন তাকে দিন দিন আরও শক্তিশালী করে তুলছিল। কিন্তু এক কোণে তার মনে প্রশ্ন ছিল, সে কি সত্যি এই পরিবেশের সম্পূর্ণ পরিবর্তন আনতে পারবে? স্কুলে এক গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হলো। নীলা তার পরিকল্পনার রূপরেখা তৈরি করছিলেন। শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা মাধ্যম এবং সামগ্রিক মান উন্নয়ন ছিল তার মূল লক্ষ্য। নীতিমালা নিয়ে তার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাশীলতার জন্য তিনি শিক্ষকদের সামনে একটি প্রস্তাবনা নিয়ে এলেন। মিটিং শুরু হলো। নীলা একে একে তার পরিকল্পনার পয়েন্টগুলো বোর্ড সদস্যদের সামনে তুলে ধরছিলেন। তার আত্মবিশ্বাস দৃশ্যমান ছিল, কিন্তু বোর্ডের কিছু সদস্য ভ্রু কুঁচকে তার কথা শুনছিলেন। এই গ্রামে এত আধুনিক পদ্ধতি চলে না, আমাদের সরলতায় কাজ করতে হবে, এক প্রবীণ বোর্ড সদস্য বললেন। তার কথায় বোর্ডের অন্য কয়েকজন মাথা নাড়াল। নীলা শান্ত কণ্ঠে বললেন, আমরা সরলতা ভুলব না, কিন্তু আমাদের শিক্ষার্থীদেরও বিশ্বমানের শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। তাদের জন্য সুযোগ তৈরি করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। বোর্ডের অন্য সদস্যরা নীলার কণ্ঠে দৃঢ়তা অনুভব করল। কিন্তু সমস্যাটি এখানেই শেষ নয়। রেহান মিটিংয়ে বসেই সব শুনছিলেন। বোর্ড সদস্যদের মধ্যে যখন ফিসফাস শুরু হয়, তিনি উঠে দাঁড়ালেন। তার চোখে এক ধরনের সহজ অথচ দৃঢ় অভিব্যক্তি। আমি পুরোপুরি একমত, রেহান বললেন। আমাদের শিশুদের জন্য যদি ভালো কিছু করা যায়, সেটা আমরা কেন বাধা দেব? পরিবর্তন আনতে গেলে সময় লাগবেই, কিন্তু সেই পরিবর্তনের ফলাফলই আমাদের গর্বিত করবে। নীলা আপার পরিকল্পনা শুধু আধুনিক নয়, বরং সংযোগযোগী। তার কথায় বোর্ড সদস্যরা একটু থেমে গেল। রেহানের পেশাদারিত্ব এবং তার কথা বলার ক্ষমতা বোর্ডের ওপর একটি ইতিবাচক প্রভাব ফেলল। মিটিং শেষে বেশ কয়েকজন সদস্য নীতিমালার কিছু পয়েন্ট গ্রহণ করার পক্ষে মত দিল। মিটিংয়ের পরে নীলা তার অফিসে ফিরে এলেন। তার মনে অল্প ভয় কাজ করছিল। তিনি জানতেন গ্রামের রক্ষণশীল পরিবেশের সঙ্গে লড়াই করা সহজ কাজ নয়, কিন্তু তিনি হার মানার মানুষ ছিলেন না। ঠিক তখনই রেহান এসে দরজায় নক করলেন। তার হাতে দুটো চায়ের কাপ। আপা, আপনার জন্য চা আনলাম। শুনলাম ক্লান্ত দেখাচ্ছিল, তিনি মৃদু হেসে বললেন। নীলা অবাক হয়ে তাকাল। আপনার এত খেয়াল করার দরকার ছিল না, সে বলল। রেহান চায়ের কাপ রেখে বললেন, আপনার কাজের প্রতি শ্রদ্ধা করি, আর জানি আপনি সত্যের জন্য লড়বেন। শুধু মনে রাখবেন, আপনি একা নন, আমি আছি। এই কথাগুলো নীলার মনের অশান্তি কিছুটা প্রশমিত করল। তার মনে হল সে সত্যিই একা নয়। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে নীতিমালাগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হতে লাগল। শিক্ষার্থীরা বেশি আগ্রহী হয়ে উঠল এবং তাদের মধ্যে নতুন উদ্যম লক্ষ্য করা গেল। শিক্ষকদের মধ্যেও একটি নতুন উদ্দীপনা তৈরি হল। স্কুলের পরিবেশে একটি ইতিবাচক পরিবর্তন দেখা দিল। রেহানও এই পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। তার সহযোগিতা এবং সম্পদ প্রযোগের মাধ্যমে স্কুলটি নতুন দিশা পেল। তবে নীলার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তাদের এই বন্ধন কি শুধুই পেশাগত, নাকি এই সম্পর্কে আরও গভীর কিছু লুকিয়ে আছে? নীলার সকালটা ছিল একেবারে স্বাভাবিক। প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। ঠিক তখনই সাথী আপা ধীর পায়ে এসে তাকে বললেন, নীলা, জানো, রেহান ভাইয়ের অতীত নিয়ে অনেক গল্প শোনা যায়। সবাই বলে
তার জীবনে বড় বিপর্যয় ঘটেছিল। নীলা বিস্মিত হয়ে তাকাল। বিপর্যয়? কী ধরনের? সাথী আপা কৌতূহল জাগিয়ে বললেন, ঠিক জানা নেই, তবে বোঝা যায় তিনি জীবনের কোনো এক সময় খুব কষ্ট পেয়েছেন। সেই কষ্টই হয়তো তাকে আজ এত উদার মানুষ বানিয়েছে। এই কথাগুলো নীলার মনে গেঁথে গেল। রেহানের গভীর ব্যক্তিত্ব সবসময় তাকে অবাক করত। আজ এই গল্প শোনার পর তার অন্তর যেন আরও রহস্যময় হয়ে উঠল। এক বিকেলে স্কুল ছুটির পর রেহান নিজেই নীলার কাছে তার জীবনের এক টুকরো গল্প শেয়ার করলেন। তার কণ্ঠে এক ধরনের ভারী বিষাদের ছাপ ছিল। আপা, জানেন, আমার জীবনে অনেক ভুল হয়েছে, রেহান বললেন। আমার ভুলের কারণে আমি অনেক কিছু হারিয়েছি। নীলা চুপচাপ শুনছিল। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল, কিসের কথা বলছেন আপনি? আপনার মতো মানুষ কি ভুল করতে পারে? রেহান হাসলেন, কিন্তু সেই হাসির আড়ালে ছিল একটি গভীর দুঃখ। মানুষ মাত্রই ভুল করে আপা, কিন্তু কিছু ভুল আমাদের সারা জীবনের ছায়া হয়ে থাকে। আমি একসময় স্বপ্ন দেখতাম আমার পরিবারের জন্য অনেক কিছু করব, কিন্তু নিজের ভুল সিদ্ধান্তের কারণে তাদের হারিয়েছি। সেই ব্যর্থতা আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। এই কথা শুনে নীলা তার নিজের জীবনের সঙ্গে একটি অদৃশ্য সেতু খুঁজে পেল। ঢাকার সেই দিনগুলো, যেখানে তার নিজের ভাঙা সম্পর্ক এবং ব্যর্থতা তাকে চিরকাল ছায়ার মতো তাড়া করেছিল, তা যেন হঠাৎই আরও জীবন্ত হয়ে উঠল। রেহানের এই খোলামেলা স্বীকারোক্তি নীলার মনকে গভীরভাবে স্পর্শ করল। সেই সন্ধ্যায় রেহান তাকে বললেন, আপা, আমি বিশ্বাস করি আপনি আমার মতো নন। আপনি অনেক শক্তিশালী। আপনার সিদ্ধান্ত কখনো ভুল হবে না। নীলার চোখে জল এসে গেল। আমরা সবাই এক না, রেহান ভাই। আমি যদি শক্তিশালী হতাম, তবে আমার অতীত আমায় এত দুঃখ দিত না। রেহান মৃদু হাসি দিয়ে বললেন, আপনার দুঃখই তো আপনাকে শক্তি দেয়। যদি অতীত না থাকত, তবে আপনি আজ এখানে দাঁড়াতে পারতেন না। রেহানের এই কথাগুলো যেন নীলার হৃদয়ে এক ধরনের সাহস এবং আত্মবিশ্বাসের বীজ বপন করল। সে অনুভব করল তার কষ্টের মধ্যেই তার শক্তি লুকিয়ে আছে। নীলা এবং রেহানের কথাগুলো একটি গভীর সংযোগ তৈরি করল। তারা একে অপরের সঙ্গে তাদের জীবনের কষ্ট এবং ব্যর্থতার গল্প শেয়ার করল। যদিও তাদের জীবন ভিন্ন ছিল, কিন্তু তাদের ভেতরের ব্যথা এক। এই সম্পর্ক শুধু একটি বন্ধুত্ব নয়, বরং এটি ছিল এক ধরনের নির্ভরতার সম্পর্ক, যেখানে একজন অন্যজনকে বোঝার চেষ্টা করছিল। তারা নতুনভাবে নিজেদের চেনার চেষ্টা করল। তাদের কথা, তাদের দুঃখ, তাদের হাসি, সবকিছু যেন এক মধুর বন্ধনে বাঁধা পড়তে শুরু করল। নীলার মনে হল রেহানের জীবনের কষ্টই তাকে এত বড় মনের মানুষ বানিয়েছে। সে বুঝতে পারল জীবনের প্রতিটি ব্যর্থতা নতুন কিছু শেখার সুযোগ এনে দেয়। রেহানের জীবনের গল্প তার নিজের জীবনের গল্পকেও নতুন করে ভাবতে শিখিয়েছিল। নীলার জীবনে আবারও জটিলতা ফিরে এলো। স্কুলে রোজকার কাজ আর শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর বাইরে তার মন যেন এক অন্য লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়ল। রেহানের সঙ্গে তার বন্ধন দিন দিন গভীর থেকে গভীরতর হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে নীলার মনের গভীরে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। রেহানের প্রতি আকর্ষণ আর বিশ্বাসের মাঝেও কোথাও একটা শূন্যতা কাজ করছিল, যা অতীতের ক্ষত আর বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল। একদিন সন্ধ্যায় স্কুলের ব্যস্ততা শেষে রেহান নীলার কাছে এসে বলল, আপা, অনেকদিন হলো আমরা একসঙ্গে কাজ করছি, কথা বলছি। আপনার ভেতরের শক্তি আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। তবে আপনার কি মনে হয় এই স্কুলটাই শুধু আপনার পৃথিবী? নীলা কিছুক্ষণ চুপ রইল। তার চোখের সামনে ভেসে উঠল তার অতীতের ঝড়বিক্ষুব্ধ মুহূর্তগুলো, ঢাকার ব্যস্ততা, ভাঙা সম্পর্কের যন্ত্রণা, আর সেই অসম্পূর্ণ অধ্যায়গুলো যেগুলো আজও তার মনকে ভারাক্রান্ত করে রাখে। রেহান ভাই, নীলা ধীর কণ্ঠে বলল, এই স্কুলটা আমার জন্য শুধু চাকরি নয়, এটা আমার মুক্তি, একটা নতুন জীবন শুরু করার জায়গা। তবে আপনি ঠিকই বলেছেন, আমার দুনিয়া কি এখানেই সীমাবদ্ধ? আমি নিজেকেও জানি না। রেহান মৃদু হেসে উত্তর দিলেন,
আপনি যদি নিজেকে সীমাবদ্ধ রাখেন তাহলে আপনার স্বপ্ন পূর্ণতা পাবে না। কিন্তু আমি আপনাকে সাহায্য করতে চাই, শুধু আপনার পাশে থাকতে চাই। রেহানের কথাগুলো যেন নীলার হৃদয়ে এক ঝড় তুলল। তার অভিব্যক্তি একদিকে সাহস জোগাল, আবার অন্যদিকে এক ধরনের শঙ্কা তৈরি করল। নীলা এই কথাগুলোর ওজন অনুভব করছিল, তবে তার মনের ভেতরে এক ধরনের অজানা শঙ্কা তাকে কাঁপিয়ে তুলেছিল। আমাদের সম্পর্ক কি খুব দ্রুত এগোচ্ছে না? নীলা সোজাসুজি প্রশ্ন করল। আপনি আমাকে সাহায্য করছেন, কিন্তু আমি কি সত্যিই আপনার জীবনের অংশ হতে পারব? রেহান হাসল। তার হাসিতে ছিল গভীরতা। আপা, আমি শুধু বলতে চাইছি, আমরা একসঙ্গে অনেক কিছু বদলাতে পারি, তবে সিদ্ধান্ত নেওয়া একান্তই আপনার। রেহানের এই উত্তরে নীলা এক ধরনের স্বস্তি অনুভব করল। তার মনে হল রেহান তাকে বোঝে। তার দুঃখ, তার আনন্দ, তার আশা সবকিছুকেই রেহান গুরুত্ব দেয়। কিন্তু এই ভালোবাসার অভিব্যক্তি কি শুধুই বন্ধুত্বের মধ্যে থাকবে, নাকি আরো কিছু? স্কুলের বার্ষিক অনুষ্ঠান আসন্ন। পুরো স্কুল জুড়ে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা গান, নাচ, নাটক এবং অন্যান্য পারফরমেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এই পুরো কার্যক্রম পরিচালনার দায়িত্ব ভাগ করে নিয়েছিল নীলা এবং রেহান। নীলা দেখছিল কিভাবে শিক্ষার্থীরা নিজেদের উৎসাহ এবং আনন্দ দিয়ে পুরো পরিবেশকে ভরে তুলেছে। রেহানের সঙ্গে একসঙ্গে কাজ করতে করতে সে বুঝতে পারল, তার জীবনের পথ যতই কঠিন হোক না কেন, নতুন কিছু গড়ার জন্য সাহস তার রয়েছে। অনুষ্ঠানের দিন সন্ধ্যায় পুরো স্কুল উজ্জ্বল আলোর নিচে কেঁপে উঠছিল। শিক্ষার্থীদের পারফরম্যান্স একে একে মঞ্চে আসছিল। রেহান একদিকে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন, তার চোখে প্রশান্তি আর গর্বের ছাপ। নীলা তার পাশে এসে দাঁড়িয়ে বলল, আপনার সাহায্য ছাড়া এই অনুষ্ঠান সম্ভব ছিল না। ধন্যবাদ। রেহান মৃদু হেসে বলল, আপা, এটা আমার দায়িত্ব ছিল। তবে আপনাকে বলতেই হবে, আপনি আমার সঙ্গে এই দায়িত্ব ভাগ করে নিয়েছেন। নীলা হাসল। তার মুখে সেই হাসির আভাস ছিল যা হয়তো অনেক দিন পর ফিরে এলো। আমরা তো একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি, তাই না? রেহান তার দিকে তাকিয়ে বললেন, আরও অনেক পথ বাকি আপা। বার্ষিক অনুষ্ঠানটি সফলভাবে শেষ হওয়ার পর স্কুলের ভেতর যেন আনন্দের হাওয়া বয়ে যাচ্ছিল। শিক্ষার্থীরা প্রশংসায় ভাসছিল, শিক্ষকরা নিজেদের কাজের জন্য গর্বিত ছিলেন, আর পুরো পরিবেশটাই যেন এক নবজন্মের মতো লাগছিল। কিন্তু এই সাফল্যের মাঝেও নীলার মনের গভীরে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। রেহানের সঙ্গে তার বন্ধন গভীর থেকে গভীরতর হচ্ছিল। এমন দৃঢ় বন্ধনে সে নিজেই অবাক হচ্ছিল। কিন্তু তার অতীতের স্মৃতি, শঙ্কা এবং নিজের জীবনের অসম্পূর্ণ অধ্যায়গুলো তাকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে দিচ্ছিল না। স্কুলের মাঠে এক বিকেলে নীলা একা বসেছিল। তার হাতের নোটবুক খোলা ছিল আর সে কিছু লেখার চেষ্টা করছিল। কিন্তু তার মন যেন এক ধরনের এলোমেলো চিন্তায় ডুবেছিল। ঠিক তখনই রেহান এসে বললেন, আপা, আপনি এখানে একা বসে আছেন কেন? কিছু সমস্যা? নীলা হালকা হেসে বলল, না, তেমন কিছু না, একটু ভাবছিলাম। রেহানের মুখে গম্ভীর ভাব ফুটে উঠল। আপনার ভাবনা আমার জানা দরকার। আমি যদি কিছু করতে পারি, আপনি বলতে পারেন। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আপনার জীবনের লক্ষ্য কি রেহান ভাই? আপনি কেন এই স্কুলের জন্য এত কিছু করেন? আপনার নিজস্ব জীবন কি নেই? রেহান মৃদু হাসলেন। তার হাসিতে ছিল গভীরতা। আমার লক্ষ্য খুব সহজ। আমি যেখানে গিয়েছি সেখানে কিছু পরিবর্তন করার চেষ্টা করেছি। নিজের ভুলগুলো শুধরে নিতে চাই। এই স্কুল, আপনি, এই গ্রাম, সবই আমার জীবনের অংশ হয়ে গেছে। তবে আমার জীবনে আপনার উপস্থিতি আমাকে অনেক বড় সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। রেহানের কথাগুলো শুনে নীলা কিছু বলতে পারল না। তার মনে হল রেহানের ভাবনা শুধু কাজ নয়, এর মধ্যে তার জীবনের গভীর এক অধ্যায় লুকিয়ে আছে। রেহানের কথাগুলো নীলাকে গভীরভাবে ভাবতে বাধ্য করল। সে তার নিজের ভবিষ্যৎ, তার পেশাগত দায়িত্ব
এবং রেহানের প্রতি তার অনুভূতিগুলোকে পর্যালোচনা করতে শুরু করল। এক সন্ধ্যায় স্কুল শেষে নীলা সাহস করে রেহানকে বলল, আপনার সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। আপনার চিন্তা ভাবনা, আপনার ধৈর্যশীলতা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। কিন্তু আমি এখনো নিজেকে প্রস্তুত মনে করছি না। আমি এখনো দোটানায় আছি। রেহান হেসে বললেন, আপনি যেটা মনে করেন ঠিক সেটা করুন। আমি শুধু চাই আপনি নিজের সিদ্ধান্তে শক্ত থাকেন। আমি আপনাকে পাশে থাকার সুযোগ পেলে খুশি হব। তবে আপনার ইচ্ছাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রেহানের এই কথাগুলো নীলার হৃদয়ে এক ধরনের শান্তি এনে দিল। সে অনুভব করল জীবনে এমন একজনের থাকা দরকার যে তার নিজস্ব সিদ্ধান্তকে সম্মান করবে। এক রবিবার সকালে নীলা নিজের জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরে সূর্যের আলো ধানক্ষেতে পড়ে এক সুন্দর দৃশ্য তৈরি করেছিল। এই মুহূর্তে সে একটি বড় সিদ্ধান্ত নিতে প্রস্তুত ছিল। নীলা বুঝতে পেরেছিল তার জীবনের পথ রেহানের সঙ্গেই এগিয়ে যেতে পারে। তার চিন্তা, অনুভূতি আর ভবিষ্যতের স্বপ্নগুলো সবকিছুই যেন ধীরে ধীরে একটি নির্দিষ্ট দিশার দিকে এগোতে শুরু করেছে। সে সিদ্ধান্ত নিল যে তারা একসঙ্গে কাজ করবে। শুধু স্কুলের উন্নতি নয়, গ্রামের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতেও তাদের যৌথ প্রচেষ্টা থাকবে। স্কুলের ব্যস্ত দিনগুলোর মাঝেও নীলার এবং রেহানের ব্যক্তিগত জীবনের সূক্ষ্ম পরিবর্তনগুলো বেশ দৃশ্যমান হয়ে উঠছিল। তাদের বন্ধনের শক্তি, তাদের ব্যক্তিগত সংগ্রাম এবং তাদের আশেপাশের পরিবেশের চাপে দুজনেই নিজেদের ভেতরে একটি গভীর পরিবর্তন অনুভব করছিল। কিন্তু জীবনের এই জটিল বুনন তাদের জন্য এক নতুন অধ্যায় খুলে দিতে চলেছিল। স্কুলে এক সকালে সাথী আপা নীলার রুমে এসে বললেন, নীলা, একজন অতিথি এসেছেন। তিনি আপনাকে খুঁজছেন। নীলা ভ্রু কুঁচকে বলল, কে? তার নাম আরিফ। তিনি ঢাকার কেউ। এই নামটি শোনার সঙ্গে সঙ্গেই নীলা কেঁপে উঠল। আরিফ তার অতীতের অংশ, এমন একজন যার কারণে নীলার জীবনে বড় ক্ষত তৈরি হয়েছিল। তার অতীতের সেই ধ্বংসস্তূপ যেন আবার তার সামনে হাজির হল। আরিফ সেখানেই দাঁড়িয়েছিল, তার চোখে এক অপরাধীর ছাপ। নীলা, সে বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। নীলা ধীর গলায় বলল, তুমি এখানে কেন এসেছ আরিফ? তুমি তো জানো আমি এই জায়গায় পালিয়ে এসেছি নিজের শান্তির জন্য। আরিফ বলল, আমি জানি আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এখানে শুধুই ক্ষমা চাইতে এসেছি। আমি চাই তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। নীলা এই কথাগুলোর অর্থ খুঁজে পাচ্ছিল না। সে বুঝতে পারছিল আরিফের ক্ষমার আবেদন সত্যিই আন্তরিক কিনা, কিন্তু তার অতীতের যন্ত্রণা যেন তাকে আবার সেই ভাঙা অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। রেহান পাশের দরজার সামনে দাঁড়িয়ে এই সব শুনছিলেন। তার মুখে শান্ত অভিব্যক্তি, কিন্তু তার চোখে ছিল এক ধরনের দৃঢ়তা। পরে তিনি নীলার কাছে এসে বললেন, আপা, আপনি যদি চান আমি আপনার পাশে থাকতে পারি, কিন্তু সিদ্ধান্ত আপনার। এটা আপনার জীবনের অধ্যায় এবং আপনাকেই এটির মুখোমুখি হতে হবে। নীলা এক সন্ধ্যায় একা বসেছিল। তার মনে হচ্ছিল আরিফের ফিরে আসা তার জীবনের সেই অংশকে আবার জাগ্রত করেছে যা সে এতদিন চাপা দিয়ে রেখেছিল। সে ভাবছিল, আমি কি এই মানুষটিকে আরেকবার আমার জীবনে স্থান দেব, নাকি তার ভুলগুলো চিরদিন মনে রেখে এগিয়ে যাব। রেহান তার পাশে এসে বসলেন, তার মুখে গভীর মনোযোগ। আপা, জীবনের কিছু অধ্যায় এমন যা আমরা মুছে ফেলতে পারি না, তবে আপনি চাইলে সেগুলো থেকে নতুন শুরু করতে পারেন। আমি এখানে আপনার পাশে আছি, কিন্তু আপনার পছন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে নীলা বুঝতে পারল তার জীবনের আসল শক্তি কি। সে তার অতীতের কষ্টগুলো অস্বীকার করবে না, কিন্তু সেগুলো তার নতুন জীবনের উপর প্রভাব ফেলতে দেব না। সে আরিফের সামনে গিয়ে বলল, তুমি যে ক্ষমা চেয়েছ আমি সেটি মেনে নিলাম, কিন্তু আমি অতীতের ছায়ায় আর বাঁচতে পারবো না। আমার জীবন এখন নতুন এবং আমি এটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তুমি যদি সত্যিই বদলাতে চাও তবে নিজেকে বদলাও,
কিন্তু আমার জীবনে স্থান নেই। আরিফ অবাক হয়েছিল, কিন্তু সে নির্বে মাথা নাড়ল। রেহান নীলার দিকে তাকিয়ে বললেন, আপা, আপনি যা করলেন তা সাহসের কাজ। নিজের দুঃখকে সরিয়ে নিজের জন্য দাঁড়ানোর সাহস খুব কম মানুষই পায়। নীলা হাসল। তার মনে হচ্ছিল তার ভেতরে কিছু একটা বদলে গেছে। রেহানের প্রতি তার অনুভূতি আরও গভীর হয়ে গেল। নীলা এবং রেহানের জীবন যেন ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। স্কুলের কার্যক্রম, শিক্ষার্থীদের উন্নতি এবং গ্রামের মানুষের প্রতি তাদের দায়িত্ব সবকিছুই যেন নতুন মাত্রা পেতে শুরু করেছে। তবে তাদের বন্ধনের গভীরতা এবং নতুন দিগন্তে প্রবেশ করার জন্য সময় এসেছে এক বড় পরীক্ষা। স্কুলের উন্নয়নের জন্য একটি বড় প্রকল্পের প্রস্তাব আসে। প্রকল্পটি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি এবং শৈল্পিক শিক্ষার সুযোগ দেওয়ার জন্য তৈরি। এটি কেবল গ্রাম নয়, আশেপাশের অঞ্চলকেও প্রভাবিত করবে। রেহান একদিন নীলার কাছে এসে বললেন, আপা, এই প্রস্তাবটি আমাদের জন্য অনেক বড় সুযোগ। তবে এটির জন্য আমাদের কিছু বড় পদক্ষেপ নিতে হবে। আপনাকে এই প্রকল্পটি নিয়ে বোর্ডের সামনে উপস্থাপন করতে হবে। আমি জানি আপনি পারবেন। নীলা কিছুক্ষণ চুপ রইল। এটির জন্য বড় পরিমাণ তহবিল প্রয়োজন, যা বোর্ড সদস্যদের সম্মতি ছাড়া সম্ভব নয়। আর গ্রাম্য সমাজের রক্ষণশীল চিন্তাধারাও তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ঠিক এই মুহূর্তে কাহিনীতে প্রবেশ করে একজন নতুন চরিত্র, মেহেরাজ। তিনি একটি প্রভাবশালী ব্যক্তি, যিনি নিজেকে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের পৃষ্ঠপোষক হিসেবে দাবি করেন। তবে তিনি প্রকৃতপক্ষে তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কাজ করেন। মেহেরাজ বোর্ড মিটিংয়ে উপস্থিত হয়ে বলেন, আমি মনে করি এই প্রকল্পটি অর্থহীন। আমাদের গ্রামের সরল শিক্ষা ব্যবস্থায় এত পরিবর্তন আনার প্রয়োজন নেই। আমরা আমাদের শিক্ষা ভুলে গেলে উন্নয়ন আমাদের কোনো ভালো ফল দেবে না। তার এই কথাগুলো নীলার পরিকল্পনার জন্য এক বড় চ্যালেঞ্জ সৃষ্টি করে। মেহেরাজের বিরোধিতা নীলাকে কিছুটা দ্বিধাগ্রস্ত করে তোলে। সে তার নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। এমনকি রেহানের সঙ্গে তার একটি ছোট মতবিরোধও দেখা দেয়। আপা, রেহান বললেন, আপনি কিভাবে এত সহজে হাল ছেড়ে দিতে পারেন? আমরা একসঙ্গে এত কিছু করলাম, আর এখন আপনি পিছিয়ে যাচ্ছেন। নীলা গভীর দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে বলল, এটা হাল ছেড়ে দেওয়া নয়, রেহান ভাই। আমি শুধু চাই আমাদের সিদ্ধান্তটি সঠিক হোক। মেহেরাজের মতো একজন শক্তিশালী প্রতিপক্ষকে এড়িয়ে চলা সহজ কাজ নয়। রেহান মৃদু হেসে বললেন, আপা, আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে চান, তাহলে আপনাকে আপনার মনের কথা শুনতে হবে। আপনি জানেন এই প্রকল্পটি শিক্ষার্থীদের জীবন বদলে দেবে। বোর্ড মিটিংয়ে নীলা তার প্রস্তাবনা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উন্নয়ন এবং গ্রামের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বোর্ড সদস্যদের কাছে আবেগপূর্ণ ভাষায় তার পরিকল্পনা ব্যাখ্যা করেন। মেহেরাজ অবশ্য তার বিরোধিতার ভাষণ জোরালোভাবে দেন। কিন্তু নীলার বক্তব্য এতটাই হৃদয়গ্রাহী এবং দৃষ্টান্তমূলক ছিল যে বোর্ডের বেশিরভাগ সদস্য তার প্রস্তাবে সম্মতি দেন। এই বিজয় নীলা এবং রেহানের সম্পর্ককে আরও গভীর করে তোলে। তারা বুঝতে পারে একসঙ্গে কাজ করার ক্ষমতা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রকল্পের কাজ শুরু হয় এবং স্কুলে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। শিক্ষার্থীরা প্রযুক্তি এবং শৈল্পিক শিক্ষার মাধ্যমে নতুন দিগন্তের সন্ধান পায়। গ্রামের মানুষও ধীরে ধীরে পরিবর্তনকে গ্রহণ করতে শেখে। নীলা এবং রেহানের এই উদ্যোগ শুধু একটি স্কুল নয়, পুরো গ্রামে একটি নতুন আশার আলো নিয়ে আসে। তারা বুঝতে পারে তাদের কাজ শুধুই শিক্ষার উন্নয়ন নয়, বরং মানুষের জীবন বদলে দেওয়ার একটি মিশন। নীলা এবং রেহানের জীবনে স্কুলের বড় প্রকল্পটি এক নতুন অধ্যায় নিয়ে এসেছে। তারা একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে নিজেদের মধ্যে গভীর বোঝাপড়া এবং পারস্পরিক সমর্থনের একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছে। তবে এই নতুন সাফল্য তাদের ব্যক্তিগত সম্পর্কের একটি বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। তাদের বন্ধন কি শুধুই সহকর্মিতার, নাকি এর গভীরে আরও কিছু লুকিয়ে আছে? প্রকল্পের উদ্বোধনের দিন পুরো গ্রাম যেন উৎসবের মেজাজে মেতে উঠেছিল।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস, গ্রামের মানুষের মুখে হাসি আর বোর্ড সদস্যদের প্রশংসা সবকিছুই একটি সুন্দর পরিবেশ তৈরি করেছিল। রাতের একটি শান্ত মুহূর্তে স্কুলের মাঠের কোণে দাঁড়িয়ে নীলা এবং রেহান নিজেদের কাজের সাফল্যের কথা বলছিলেন। রেহান মৃদু হেসে বললেন, আপা, আপনি জানেন এটা আপনার সাফল্য। আমি শুধু পাশে থাকার চেষ্টা করেছি। নীলা হেসে বলল, আমরা একসঙ্গে এই পথ পাড়ি দিয়েছি। তবে আপনার সহযোগিতা ছাড়া আমি হয়তো সাহস পেতাম না। তাদের কথোপকথনের এই মুহূর্তে নীলার মনের গভীর দ্বিধাটি আবার উঁকি দিল। পরদিন সকালে নীলা সাথী আপার সঙ্গে কথা বলছিলেন। সাথী আপা হঠাৎ বললেন, নীলা, রেহান ভাইয়ের সঙ্গে তোমার বন্ধন দেখলে অনেক ভালো লাগে। তবে তোমাদের সম্পর্ক শুধুই কাজের মধ্যেই সীমাবদ্ধ কেন? নীলা সাথী আপার কথায় চমকে গেল। আপা, আপনি কি বলতে চাইছেন? সাথী আপা হেসে বললেন, তোমাদের দুজনের বোঝাপড়া এত গভীর যে এটি বন্ধুত্বের বাইরে আরেকটু বেশি কিছু হতে পারে। তুমি কখনো ভেবে দেখেছ? এই কথা শুনে নীলা তার মনের দোলাচল সম্পর্কে আরও সচেতন হল। এদিকে রেহানও নীলার প্রতি নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় ছিলেন। তিনি বুঝতে পারছিলেন নীলার সাহস, ভালোবাসা এবং ধৈর্য তাকে এক অন্যরকম আকর্ষণ করছে। স্কুলের একটি কাজে একদিন নীলা এবং রেহান একসঙ্গে বসেছিলেন। রেহান কথার মাঝেই হঠাৎ বললেন, আপা, আপনি কখনো ভেবেছেন যে আপনার জীবনে আপনাকে বোঝার মতো কেউ আছেন? নীলা চুপচাপ তার দিকে তাকাল। তার মনে হচ্ছিল রেহানের প্রশ্নে তার নিজের মনের দ্বিধাটাই যেন প্রকাশ পাচ্ছে। এক সন্ধ্যায় নীলা তার জানালার পাশে বসে মেঘলা আকাশের দিকে তাকিয়েছিল। তার মনের মধ্যে এক ধরনের ঝড় চলছিল। রেহানের সঙ্গে তার বন্ধনের গভীরতা নিয়ে সে নিজেকে প্রশ্ন করছিল। রেহান সেই সময় এসে তাকে বললেন, আপা, আমি অনেক দিন ধরেই ভাবছি। তবে আমি জানি না এই কথাগুলো আপনাকে বলা ঠিক হবে কিনা। নীলা শান্ত স্বরে বলল, আপনি কি বলতে চান? রেহান কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি আপনার প্রতি এমন এক অনুভূতি পোষণ করি যা আমি কখনো কারোর জন্য অনুভব করিনি। তবে আমি চাই আপনি স্বস্তি বোধ করেন। আমার কোনো কথা যেন আপনাকে অস্বস্তি না দেয়। নীলার চোখে জল চলে এলো। সে বলল, রেহান ভাই, আমিও আপনার প্রতি ঠিক একই রকম অনুভব করি। কিন্তু আমার অতীত আমাকে সবসময় পেছনে টেনে ধরে। আমি মুক্ত হতে চাই, কিন্তু এই শঙ্কাগুলো আমাকে বাধা দেয়। এই কথোপকথনের মাধ্যমে তারা নিজেদের অনুভূতি একে অপরের কাছে প্রকাশ করতে পারল। তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে ভালোবাসার দিকে অগ্রসর হল। তবে তারা সিদ্ধান্ত নিল যে এই ভালোবাসা ধীরে ধীরে গড়ে উঠবে। নীলা এবং রেহান ঠিক করলেন তারা একে অপরের পাশে থাকবে এবং একসঙ্গে কাজ করে নিজের এবং গ্রামবাসীর জীবনে আরও পরিবর্তন আনবে। নীলা এবং রেহানের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হচ্ছে। ভালোবাসা, সম্মান এবং পরস্পরের প্রতি আনুগত্য তাদের বন্ধনকে শক্তিশালী করে তুলেছে। তবে তাদের এই পথ চলার সামনে আসতে চলেছে এক বড় পরীক্ষা, যা শুধু তাদের ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং তাদের সাফল্য ও আদর্শকেও চ্যালেঞ্জ করবে। স্কুল এবং গ্রাম উন্নয়নের কাজ ধীরে ধীরে এগিয়ে চলেছে। নীলা এবং রেহান একটি নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনা করে শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী শিক্ষাবৃত্তি প্রোগ্রাম। এর মাধ্যমে মেধাবী ছাত্রীরা উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। তাদের পরিকল্পনা ছিল গ্রামের দাতা ও বোর্ডের সঙ্গে কাজ করে একটি নির্ভরযোগ্য তহবিল গঠন করা। এই প্রোগ্রামের মাধ্যমে শুধু শিক্ষার্থীরা উপকৃত হবে না, পুরো গ্রামের জন্য এটি অনুপ্রেরণার একটি উদাহরণ হয়ে উঠবে। তাদের উদ্যোগ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই স্থানীয় রাজনীতিতে জড়িত এক প্রভাবশালী ব্যক্তি দুলাল সাহেব প্রকল্পটির বিরোধিতা শুরু করেন। তিনি দাবি করেন এই শিক্ষাবৃত্তি প্রকল্প গ্রামের ঐতিহ্য ও মানসিকতাকে বদলে দেবে। এক সভায় দুলাল সাহেব উত্তেজিতভাবে বললেন, আমাদের গ্রামের মেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের সংস্কৃতিকে ভুলে যাওয়ার শামিল। আমাদের আগের পদ্ধতিই যথেষ্ট। নীলা দৃঢ় কণ্ঠে বলল, আমরা পরিবর্তন এনে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই।
তাদের এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য। এটি সংস্কৃতি নষ্ট নয়, বরং সংস্কৃতির সম্মান বাড়ানো। এই পরিস্থিতি রেহান এবং নীলার সম্পর্কেও চাপ তৈরি করে। দুলাল সাহেবের বিরোধিতার কারণে তাদের কাজ থেমে যায় এবং রেহান এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে। আপা, রেহান এক সন্ধ্যায় বলল, আমাদের কি এই প্রকল্পটা বন্ধ করে দিতে হবে? এত বিরোধিতার পরেও আমরা কি সফল হতে পারব? নীলা তার দিকে তাকিয়ে বলল, আমি জানি এটি কঠিন, কিন্তু আমরা যদি এখন পিছু হটি তাহলে আমাদের শিক্ষার্থীরা সেই পরিবর্তন পাবে না যার জন্য আমরা এত পরিশ্রম করেছি। রেহান হালকা হেসে বলল, আপনি সব সময় আমাকে সাহস দেন। আপনি যা ভাবছেন আমি তার পাশে আছি। আমরা লড়ব। তারা একটি গ্রামের জনসভায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়, যেখানে এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। নীলা এবং রেহান গ্রামের মানুষদের সামনে তাদের পরিকল্পনার উদ্দেশ্য এবং সম্ভাবনা তুলে ধরে। নীলার ভাষণ মানুষের হৃদয় স্পর্শ করে। সে জানায়, শিক্ষার মাধ্যমে তারা শুধু নিজেদের জীবন পরিবর্তন করবে না, বরং গ্রামটিকে উন্নত করার দৃষ্টান্ত স্থাপন করবে। ধীরে ধীরে গ্রামের মানুষ তাদের পাশে দাঁড়ায়। এমনকি দুলাল সাহেবও নিজের অবস্থান পুনর্বিবেচনা করেন। এই পরীক্ষার মাধ্যমে নীলা এবং রেহানের বন্ধন আরও মজবুত হয়ে ওঠে। তাদের নতুন উদ্যোগ সাফল্য পায় এবং শিক্ষাবৃত্তি প্রকল্পটি কার্যকর হয়। এই পরিবর্তন গ্রামের মানুষদের মধ্যে আশার আলো ছড়িয়ে দেয়। এটি শুধু তাদের সম্পর্ক নয়, বরং তাদের আদর্শেরও বিজয় ঘোষণা করে। নীলা এবং রেহানের সম্পর্ক এখন একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। স্কুলের উন্নয়নের সাফল্যের পর তারা একসঙ্গে যে বন্ধন তৈরি করেছে তা শুধু তাদের পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে তাদের স্বপ্ন এবং তাদের ভালোবাসা এই জায়গায় স্থির থাকবে না, তারা আরও বড় কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। রেহান একদিন বললেন, আপা, আমরা এতদিন একটি স্কুলের উন্নয়নে কাজ করেছি, কিন্তু আমি ভাবছি যদি আমরা গ্রামের আরও কিছু স্কুলে কাজ করতে পারি, তাদের উন্নত শিক্ষার সুযোগ দিলে আমাদের মিশন আরও বড় হতে পারে। নীলা গভীরভাবে তার কথা আবুল। আপনি ঠিকই বলেছেন রেহান ভাই। আমরা যদি এক জায়গায় থেমে যাই তাহলে হয়তো আমাদের উদ্যোগের পরিধি সীমাবদ্ধ থেকে যাবে। নতুন কিছু করার জন্য আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। এই কথোপকথন থেকে শুরু হয় একটি নতুন অধ্যায়। তারা ঠিক করে আশেপাশের গ্রামে নতুন স্কুল উন্নয়নে কাজ করবে। তাদের মিশনের শুরুতেই আসে প্রথম বড় চ্যালেঞ্জ। পাশের গ্রামের একটি স্কুলে প্রধান শিক্ষকের পদ খালি ছিল এবং সেটি পরিচালনার জন্য একটি নতুন উদ্যোগ প্রয়োজন। তবে সেখানে স্থানীয় কিছু গ্রুপের বিরোধ দেখা দেয়। তারা মনে করে বাইরের কেউ এসে তাদের স্কুল পরিচালনা করলে তাদের ঐতিহ্য হারিয়ে যাবে। এক সভায় গ্রামের একজন নেতা বললেন, আমাদের স্কুলের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকা উচিত। বাইরের লোকেরা এসে আমাদের সংস্কৃতি বদলানোর চেষ্টা করছে। নীলা শান্ত গলায় বলল, আমাদের সংস্কৃতি আমাদের গর্ব, কিন্তু আমরা যদি শিক্ষার সুযোগ বাড়াতে পারি তাহলে তা আমাদের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে। এই পরিস্থিতি তাদের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে ধরে। রেহান এবং নীলা বুঝতে পারে এই কাজটি তাদের একা করার ক্ষমতার বাইরে। তারা ঠিক করে গ্রামের নেতাদের এবং শিক্ষকদের সঙ্গে একসঙ্গে কাজ করবে। তারা বোঝায় যে এই উদ্যোগ গ্রামের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সফল হতে পারে। তাদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে গ্রামের মানুষের সমর্থন পেতে শুরু করে। এই কাজের মধ্য দিয়ে নীলা এবং রেহানের ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হয়। এক সন্ধ্যায় স্কুলের কাজের পরে রেহান নীলাকে বললেন, আপা, আপনি জানেন আমি যখন এই কাজগুলো করি তখন শুধু স্কুল নয়, বরং আপনার কথাও মনে হয়। আপনি আমাকে প্রতিদিন নতুন অনুপ্রেরণা দেন। নীলা তার দিকে তাকিয়ে হেসে বলল, রেহান ভাই, আপনার সাহস আর ধৈর্য আমাকে শেখায় যে জীবনের কোনো কাজই অসম্ভব নয়। আমরা একসঙ্গে অনেক কিছু করতে পারি। গ্রামের মানুষের সমর্থনে তারা পাশের স্কুলটিকে উন্নত করতে একটি নতুন প্রকল্প শুরু করে। শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
এই উদ্যোগটি শুধু শিক্ষার উন্নয়ন নয়, বরং গ্রামের মধ্যে এক নতুন ঐক্য তৈরি করে। নীলা এবং রেহান বুঝতে পারে তারা শুধু নিজেদের জন্য নয়, বরং তাদের চারপাশের সকল মানুষের জন্য একটি বড় পরিবর্তন আনতে সক্ষম। নীলা এবং রেহান তাদের নতুন উদ্যোগের সাফল্যে যেন নিজস্ব শক্তি খুঁজে পেয়েছে। গ্রামবাসীর সমর্থন আর শিক্ষার্থীদের উত্তেজনা তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে সামনে তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে, একটি সংকট যা তাদের সম্পর্ক এবং আদর্শকে গভীরভাবে প্রভাবিত করবে। ঠিক যখন তাদের পাশের গ্রামের স্কুলে প্রকল্পের কাজ পুরোদমে চলছে, তখন হঠাৎ করে এক বড় ঝড়ে স্কুলের একটি অংশ ধ্বংস হয়ে যায়। বইপত্র, শিক্ষা সামগ্রী এবং শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুরো গ্রামে যেন এক নীরবতা নেমে আসে। রেহান নীলার পাশে এসে দাঁড়িয়ে বললেন, আপা, আমাদের এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের আবার ক্লাসে ফেরানোর দায়িত্ব আমাদের ওপর। নীলা গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা এটি সামাল দিতে পারব। শুধু আমাদের পরিকল্পনা আরও ভালোভাবে সাজাতে হবে। স্কুল পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ করা প্রয়োজন। নীলা এবং রেহান ঠিক করেন শহরের বড় কিছু দাতা এবং সংস্থার কাছে সাহায্যের জন্য আবেদন করবেন। তবে এখানেও চ্যালেঞ্জ আসে। স্থানীয় কিছু লোক অভিযোগ তোলে যে বাইরের সাহায্য গ্রহণ গ্রামবাসীর আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করবে। বোর্ডের এক সদস্য বললেন, আমাদের নিজেদের সমস্যা নিজেরাই সামলানো উচিত। বাইরের লোকেরা এসে আমাদের কাজের মূল্য নষ্ট করবে। নীলা শান্ত গলায় বলল, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করা। যদি বাইরের সাহায্য সেই ভবিষ্যৎ গড়তে পারে, তাহলে সেটাই করা উচিত। এটা আত্মসম্মান নষ্ট নয়, বরং নিজেদের দায়িত্ব পূরণের একটি উপায়। এই সংকটে নীলা এবং রেহানের সম্পর্ক নতুন এক পরীক্ষায় পড়ে। রেহান একদিন বললেন, আপা, এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারত আমরা? নীলা মৃদু হেসে বলল, আমাদের শক্তি কি আপনি ভুলে গেছেন রেহান ভাই? আমরা যদি একসঙ্গে থাকি, তবে সব সমস্যার সমাধান সম্ভব। তাদের কথাগুলো শুধু সাহস নয়, বরং একে অপরের প্রতি গভীর বিশ্বাসকেও প্রকাশ করছিল। কিছুদিন পর শহরের কিছু দাতব্য সংস্থার সাহায্যে স্কুলটি পুনর্গঠনের কাজ শুরু হয়। শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরতে শুরু করে এবং গ্রামবাসী ধীরে ধীরে বুঝতে পারে যে এই উদ্যোগ পুরো গ্রামের জন্য কতটা। এই সাফল্য নীলা এবং রেহানের মধ্যে নতুন আশা এবং লক্ষ্য তৈরি করে। তারা বুঝতে পারে তাদের সম্পর্ক শুধু একটি বন্ধুত্ব বা ভালোবাসা নয়, এটি একটি শক্তি যা পরিবর্তনের শক্তি হিসাবে কাজ করে। নীলা এবং রেহানের সাম্প্রতিক সাফল্য তাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। তারা বুঝতে পারছে তাদের কাজ শুধু স্কুল বা গ্রাম উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি বড় মিশন, মানুষের জীবন পরিবর্তনের জন্য একত্রে কাজ করার শক্তি। তবে তাদের সামনে আসতে চলেছে এমন একটি সিদ্ধান্ত যা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের দিকনির্দেশনা পরিবর্তন করবে। রেহানের একটি পুরনো বন্ধু তাসনিম, যিনি ঢাকায় একটি সামাজিক সংগঠন পরিচালনা করেন, হঠাৎ তাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানতে চান তারা কি দেশের অন্যান্য গ্রামেও তাদের মডেলটি প্রসার করতে আগ্রহী। তাসনিম বললেন, তোমাদের কাজ শুধু এই গ্রামে সীমাবদ্ধ কেন? দেশের আরও অনেক জায়গায় শিক্ষার অভাব, সুযোগের অভাব। তোমরা যদি চাও, আমি তোমাদের প্রকল্পটি বড় পরিসরে নিয়ে যেতে সাহায্য করতে পারি। নীলা এবং রেহান এই প্রস্তাব শুনে মুগ্ধ হল। তবে এতে একটি বড় ঝুঁকি জড়িত। এটি মানে তাদের নিজ নিজ পরিচিত পরিবেশ ছেড়ে আরও বড় মঞ্চে কাজ করা। তাসনিমের প্রস্তাব নিয়ে নীলা গভীরভাবে চিন্তা করতে শুরু করে। তার মনের মধ্যে একটি দ্বিধা কাজ করছিল। আমার সুরক্ষিত পৃথিবী থেকে বেরিয়ে এত বড় দায়িত্ব নিতে পারত? রেহানও নিজের মনের দ্বন্দ্ব প্রকাশ করল। আপা, আমি জানি এই কাজটি আমাদের স্বপ্ন আরও বড় করতে পারে, কিন্তু আমি ভাবছি আমরা কি এটিতে সফল হতে পারব? যদি আমাদের একত্রে এই গ্রামকে ছেড়ে যেতে হয়, তবে এটা কি সঠিক হবে? তারা দুজনেই নিজেদের প্রশ্নের উত্তর খুঁজতে পারছিল না। তারা গ্রামবাসীদের সঙ্গে এক সভার আয়োজন করে।
সেখানে তারা তাদের মিশনের প্রসারের কথা তুলে ধরে। গ্রামের একজন প্রবীণ ব্যক্তি বললেন, তোমরা আমাদের জন্য যা করেছ তা ভোলার নয়। তবে তোমরা যদি আরও বড় কিছু করার জন্য বের হও, তাহলে সেটা আমাদের গর্বের বিষয়। তোমরা শুধু আমাদের ভুলে যেও না। এই কথাগুলো তাদের মনে সাহস এবং দায়িত্বের এক নতুন অনুভূতি জাগ্রত করল। তারা জানল গ্রামবাসীরা তাদের পাশে আছেন। এই সংকল্পের সময় নীলা এবং রেহানের ব্যক্তিগত সম্পর্ক একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে। এক সন্ধ্যায় রেহান নীলাকে বলল, আপা, আমি সব সময় জানতাম আপনি আমাকে বোঝেন, কিন্তু আজ আমি বুঝলাম আমরা একসঙ্গে আরও বড় কিছু করার জন্য তৈরি। নীলা হাসল। আমরা যদি একসঙ্গে থাকি তাহলে সবকিছু সম্ভব। আমি জানি আমাদের পথ কঠিন হবে, তবে আমরা একে অপরের পাশে থাকব। পরের মাসে নীলা এবং রেহান ঢাকায় তাসনিমের সঙ্গে তাদের প্রকল্পের নতুন দিক নিয়ে আলোচনা শুরু করল। তারা ঠিক করল দেশের আরও কয়েকটি গ্রামের স্কুলে তাদের মডেল প্রয়োগ করবে। তাদের যাত্রা একটি ছোট্ট গ্রাম থেকে শুরু হলেও এখন তা একটি বৃহত্তর মিশনের আকার নিয়েছে। তারা শুধু তাদের স্বপ্ন নয়, বরং দেশের অনেক মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকায় তাদের উদ্যোগের নতুন পরিসর শুরু হওয়ার পর নীলা এবং রেহানের জীবনে ব্যস্ততা বেড়ে গিয়েছিল। দেশের বিভিন্ন গ্রামে শিক্ষার উন্নতির জন্য তাদের কাজ প্রশংসিত হচ্ছিল। তবে বড় স্বপ্নের পথে যাত্রা কখনোই মসৃণ হয় না। তাদের সামনে দাঁড়াল একটি কঠিন চ্যালেঞ্জ, যা তাদের মিশন এবং সম্পর্ক উভয়কেই পরীক্ষায় ফেলতে চলেছে। নতুন উদ্যোগ শুরু করতে গিয়ে তারা শীঘ্রই বুঝতে পারল যে এত বড় প্রকল্পে অর্থ সংগ্রহ করাটা সহজ কাজ নয়। বড় দাতা সংস্থার অনুমোদন পেতে সময় লাগছিল, আর এই সময়ের মধ্যে তাদের মিশন আটকে যাচ্ছিল। রেহান চিন্তিত কণ্ঠে বললেন, আপা, আমাদের কি কিছুটা ধীর হয়ে কাজ করা উচিত? এভাবে অর্থ সংগ্রহে যদি দেরি হয়, আমরা আরও বড় সমস্যায় পড়তে পারি। নীলা মাথা ঝাঁকিয়ে বলল, আমাদের পরিকল্পনা ঠিক আছে, তবে হয়তো আমাদের যোগাযোগের ক্ষেত্র আরও বিস্তৃত করতে হবে। আমরা যেভাবে লড়াই করে স্কুলটি নতুন করে গড়েছি, তেমনি করে এই কাজেও সফল হতে পারব। তাদের কথাগুলো নতুন দিক নির্দেশনা দিল। তারা ঠিক করল স্থানীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য আরও গভীরভাবে কাজ করবে। এই চাপের মধ্যেই নীলা এবং রেহানের ব্যক্তিগত সম্পর্কেও কিছু নতুন মোড় আসতে শুরু করল। বড় লক্ষ্য অর্জনের পথে তাদের মাঝে মধ্যে মতবিরোধ দেখা দিচ্ছিল। এক সন্ধ্যায় রেহান বললেন, আপা, আপনি সব সময় এত আত্মবিশ্বাসী থাকেন, তবে কখনো কখনো বাস্তবতার দিকেও তাকানো উচিত। আমি আপনার সিদ্ধান্তকে সব সময় সম্মান করি, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের আরও সতর্ক হওয়া দরকার। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি আপনি ঠিক বলছেন, তবে আমাদের যদি সাহস না থাকে, তবে আমরা কিভাবে এত বড় লক্ষ্য পূরণ করব? এই কথোপকথনের সময় তারা একে অপরের দৃষ্টিভঙ্গি আরও গভীরভাবে বুঝতে পারল। তাদের সম্পর্কের মধ্যে আরও শক্তি এবং বোঝাপড়ার অনুভূতি তৈরি হল। ঠিক এই সময়ে একটি আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সম্মেলনে তাদের মডেল উপস্থাপনের আমন্ত্রণ আসে। এটি তাদের উদ্যোগকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি বড় সুযোগ। তাসনিম তাদের বললেন, এই সম্মেলন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটি সফল হয়, তাহলে শুধু দাতা সংস্থার কাছেই নয়, সারা দেশের মানুষের কাছেও তোমাদের কাজ উদাহরণ হয়ে থাকবে। নীলা এবং রেহান সম্মেলনের জন্য গভীর প্রস্তুতি নিতে শুরু করল। এটি শুধু তাদের উদ্যোগ নয়, বরং তাদের নিজেদের সক্ষমতারও পরীক্ষা হতে চলেছে। সম্মেলনের দিন নীলা মঞ্চে দাঁড়িয়ে তার পরিকল্পনা এবং উদ্যোগের গল্প বলতে শুরু করে। তার কথার মধ্যে ছিল বাস্তব অভিজ্ঞতার গভীরতা এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দৃষ্টিভঙ্গি। সম্মেলনের শেষের দিকে একজন বিদেশি শিক্ষাবিদ বললেন, আপনার মডেলটি অসাধারণ, তবে এত বড় পরিসরে এটি কিভাবে টিকবে? আপনি এর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? নীলা শান্ত কণ্ঠে উত্তর দিল, আমাদের মডেল শুধু একটি পরিকল্পনা নয়, এটি একটি চেতনা। আমরা জানি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমরা আমাদের লক্ষ্য পূরণে দৃঢ় প্রতিজ্ঞ।
আমাদের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ এবং আমরা তাদের জন্য লড়াই চালিয়ে যাব। সম্মেলনের পর তাদের মডেলটি সবার কাছে ব্যাপক প্রশংসিত হয়। কয়েকটি দাতা সংস্থা তাদের উদ্যোগে তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যা তাদের মিশনকে আরও এগিয়ে নিয়ে যায়। এই সাফল্য তাদের মধ্যে নতুন শক্তি এনে দিল। তারা বুঝতে পারল তাদের স্বপ্ন কেবল তাদের নয়, বরং সারা দেশের জন্য একটি আলোর দিশা। সম্মেলনে নীলা ও রেহানের সাফল্য তাদের মিশনের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাদের মডেল শুধু স্বীকৃতি পায়নি, বরং তাদের নতুন উদ্যোগ আরও বড় পরিসরে প্রসারিত করার জন্য তহবিলও নিশ্চিত হয়েছে। তবে সাফল্যের এই পথচলায় তারা শীঘ্রই নিজেদের সম্পর্ক এবং আদর্শের বড় এক পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। সম্মেলনের কয়েকদিন পর নীলা একটি চিঠি পেল। চিঠিটি ছিল একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে। তারা নীলাকে আমন্ত্রণ জানিয়েছিল উচ্চশিক্ষার একটি বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। এটি নীলার জন্য ব্যক্তিগত এবং পেশাগত দিক থেকে এক বিশাল সুযোগ। রেহান সেই চিঠি দেখে মৃদু হেসে বললেন, আপা, এ তো দারুণ খবর। আপনি সব সময় আরও বড় কিছুর যোগ্য ছিলেন। তবে নীলার মনের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হল। এই প্রোগ্রামে যোগ দিতে হলে তাকে তার বর্তমান কাজ থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে হবে। তার অনুপস্থিতি তাদের মিশনের উপর প্রভাব ফেলবে কিনা, এই চিন্তা তাকে ভারাক্রান্ত করল। এক সন্ধ্যায় নীলা এবং রেহান কাজের ফাঁকে চা খেতে বসেছিলেন। নীলা গভীর চিন্তায় ডুবেছিল। রেহান তার দিকে তাকিয়ে বললেন, আপা, আপনি যদি এই সুযোগটি মিস করেন, তাহলে হয়তো একদিন আফসোস করবেন। তবে আপনার অনুপস্থিতি আমাদের মিশনের উপর সামান্য প্রভাব ফেললেও আমি নিশ্চিত আমরা সেটি সামলে নিতে পারব। নীলা বলল, আপনার কথা সহজ শোনালেও আমার পক্ষে এভাবে ছেড়ে চলে যাওয়া খুব কঠিন। আমি ভাবছি আমি কি আমার দায়িত্ব পালন করতে পারব। রেহান হালকা হেসে বললেন, আপনার এই সাহস এবং দায়িত্ববোধই তো আমাদের মিশনের ভিত্তি। তবে নিজেকে উপেক্ষা করলে আপনি কখনোই আরও বড় কিছু করতে পারবেন না। নীলা তার সিদ্ধান্ত নেবার আগে গ্রামবাসীদের সঙ্গে একটি আলোচনা আয়োজন করে। সেখানে সে তার বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ এবং তার সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরে। গ্রামের প্রবীণ নেতা বললেন, তুমি আমাদের জন্য এত কিছু করেছ। যদি এই প্রোগ্রাম তোমার কাজকে আরও শক্তিশালী করতে পারে, তবে আমরা তোমাকে আশীর্বাদ জানাই। আমরা জানি তুমি আমাদের ভুলবে না। এই কথাগুলো নীলার মনে শক্তি দিল। সে বুঝতে পারল গ্রামবাসীর সমর্থন এবং আস্থা তার জন্য এক অমূল্য সম্পদ। নীলা তার সিদ্ধান্ত নেয়। সে প্রোগ্রামে যোগ দেবে, কিন্তু গ্রাম এবং মিশনের সঙ্গে তার সম্পর্ক কখনোই ছিন্ন হবে না। বিদায়ের দিন রেহান নীলার পাশে এসে বললেন, আপা, আপনি জানেন এই প্রোগ্রাম কেবল আপনার জন্য নয়, আমাদের মিশনের জন্য নতুন সুযোগ তৈরি করবে। নীলার চোখে জল চলে এলো। সে বলল, আমি জানি আপনি আমার পাশে আছেন। আমরা একসঙ্গে আরও বড় কিছু করতে পারব। এই সময়টা শুধু আমার জন্য নয়, বরং আমাদের জন্যই। নীলা উচ্চশিক্ষার প্রোগ্রামে অংশ নিতে ঢাকা চলে যায়। রেহান গ্রামে থেকে মিশনের দায়িত্ব সামলাতে থাকে। তাদের মধ্যে দূরত্ব থাকলেও তাদের সম্পর্ক এবং মিশনের প্রতিশ্রুতি আরও মজবুত হয়ে ওঠে। নীলা ঢাকায় তার উচ্চশিক্ষার প্রোগ্রামে যোগ দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করছে। তার জীবন নতুনভাবে রূপান্তরিত হচ্ছে, তবে গ্রামের এবং রেহানের প্রতি তার দায়িত্ব তাকে সবসময় স্মরণ করিয়ে দেয় যে এই সময়টি কেবল তার নিজের জন্য নয়। অন্যদিকে রেহান গ্রামে থেকে তাদের মিশনের দায়িত্ব নিতে থাকেন, কিন্তু নীলার অনুপস্থিতি তার মনের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি করে। এই সময়ে তাদের সম্পর্ক এবং আদর্শ দুটি বড় পরীক্ষার মুখোমুখি হয়। ঢাকায় নীলা এক নতুন জীবনের মুখোমুখি হয়। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, গবেষণা এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা তার জন্য নতুন নতুন দৃষ্টিভঙ্গির দরজা খুলে দেয়। একদিন প্রফেসর মেহের একজন বক্তৃতায় বলেন, শিক্ষা শুধুই বই পড়া নয়। এটি একটি চেতনা যা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং পুরো সমাজকে প্রভাবিত করতে পারে। এই কথা নীলার মনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে তার কাজ শুধু গ্রাম বা স্কুলেই সীমাবদ্ধ নয়,
বরং সে বড় পরিসরে সমাজে পরিবর্তন আনতে পারে। তবে তার মনে সবসময় গ্রাম এবং রেহানের কথা ঘুরপাক খায়। রাতে তার জানালার ধারে দাঁড়িয়ে সে ভাবে, আমি এখানে শিখছি, কিন্তু আমি কি এই জ্ঞান আমার গ্রামে প্রয়োগ করতে পারব? গ্রামে থাকা অবস্থায় রেহান মিশনের দায়িত্ব সামলানোর পাশাপাশি নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হন। গ্রামের একটি শক্তিশালী পরিবার তাদের উদ্যোগের বিরুদ্ধে কথা বলা শুরু করে। তারা অভিযোগ করে এই প্রকল্পগুলো গ্রামের ঐতিহ্যকে বদলে দিচ্ছে। বাইরের দৃষ্টি এখানে কেবল সমস্যা তৈরি করছে। রেহান শান্তভাবে বলেন, আমাদের কাজ গ্রামের উন্নতির জন্য। যদি আমরা ঐতিহ্যকে রক্ষা করেই শিক্ষার নতুন পথ খুলি, তাহলে সেটা গ্রামের জন্য ভালো হবে। আসুন একসঙ্গে কাজ করি। তবে এই পরিস্থিতি রেহানের উপর অনেক চাপ তৈরি করে। নীলার অভাবও সে অনুভব করতে থাকে। নীলা এবং রেহান ফোনে কথা বলার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রাখে। এক রাতে নীলা ফোনে বলল, রেহান ভাই, আমি এখানে শিখছি, কিন্তু আপনার সঙ্গে কাজ করার দিনগুলো অনেক মিস করি। আপনার কাজের বোঝা কি অনেক বেড়েছে? রেহান মৃদু হেসে বলল, আপা, কাজ তো চলছেই, তবে আপনার অভাব অনেক অনুভব করি। আপনি ফিরে এলে আমাদের কাজের নতুন জোশ আসবে। তাদের কথাগুলো সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়া প্রকাশ করে। দূরত্ব তাদের বন্ধনকে দুর্বল করতে পারে না, বরং এটি আরও মজবুত করে তোলে। নীলা তার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সহপাঠীদের থেকে অনেক কিছু শিখতে থাকে। সে ঠিক করে তার শিখন ও অভিজ্ঞতাগুলো গ্রামে ফিরে গিয়ে প্রয়োগ করবে। অন্যদিকে রেহানও গ্রামে নতুন উদ্যম নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। গ্রামের মানুষ ধীরে ধীরে তার প্রচেষ্টা এবং সাহসিকতাকে সম্মান করতে শুরু করে। নীলা ঢাকায় তার উচ্চশিক্ষার প্রোগ্রাম শেষ করে 1 বছর পর গ্রামে ফিরে আসে। তার এই সফর শুধু ব্যক্তিগত নয়, বরং মিশনের জন্য নতুন দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান নিয়ে আসার প্রতিশ্রুতি। অন্যদিকে রেহান ধৈর্য এবং দায়িত্বের সঙ্গে গ্রামে কাজ চালিয়ে গিয়েছেন। তবে নীলার ফেরার সঙ্গে সঙ্গে তাদের মিশন নতুনভাবে গতি পায় এবং তাদের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছায়। নীলার ফিরে আসার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি হয়। শিক্ষার্থীরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত হয়, আর গ্রামের প্রবীণরা তাকে দেখার জন্য অধীর অপেক্ষায় থাকে। গ্রামে পৌঁছানোর পর নীলা প্রথমে স্কুলে যায়। স্কুলের শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে চিৎকার করতে থাকে, নীলা আপা ফিরে এসেছেন। এই উষ্ণ অভ্যর্থনায় নীলার চোখে আনন্দের অশ্রু চলে আসে। রেহান তাকে দেখে মৃদু হেসে বলে, আপা, আপনার ফেরার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, কিন্তু এবার আমাদের জন্য আরও বড় কিছু করতে হবে। নীলা এবং রেহান মিলে একটি নতুন পরিকল্পনা গ্রহণ করে। তারা সিদ্ধান্ত নেয় গ্রামে একটি লিডারশিপ ট্রেনিং সেন্টার তৈরি করবে, যেখানে শিক্ষার্থীরা শুধু পড়াশোনা নয়, বরং নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক দায়িত্ব শেখার সুযোগ পাবে। এই উদ্যোগটি তাদের আগের প্রকল্পগুলোর থেকেও বড়। তারা বুঝতে পারে যে নতুন প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী এবং দক্ষ করে তোলাই গ্রামের ভবিষ্যৎ পরিবর্তনের একমাত্র উপায়। নীলা এবং রেহান তাদের কাজের ফাঁকে নিজেদের সম্পর্কের দিকেও নজর দেয়। এতদিনের দূরত্ব এবং কাজের চাপ তাদের মধ্যে এক ধরনের স্পষ্টতা নিয়ে এসেছে। একদিন সন্ধ্যায় ধানক্ষেতের পাশে বসে নীলা রেহানকে বলল, আপনার সঙ্গে কাজ করাটা সবসময় আমার কাছে বিশেষ, কিন্তু এই বছরটা আমাকে বুঝিয়েছে আপনি শুধু একজন সহকর্মী নন, আপনি আমার জীবনের অংশ। রেহান কিছুক্ষণ চুপ থেকে বলল, আপা, আমি সব সময় জানতাম আমাদের সম্পর্কটা আলাদা, কিন্তু আপনি যদি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন, তবে আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হবে না। তাদের কথাগুলো সম্পর্কের গভীরতার নতুন মাত্রা প্রকাশ করল। তাদের নতুন উদ্যোগ শুরু হলেও তাতে প্রথম থেকেই কিছু চ্যালেঞ্জ আসে। স্থানীয় একটি প্রভাবশালী দল তাদের ট্রেনিং সেন্টারের পরিকল্পনার বিরোধিতা করে। তারা দাবি করে এত আধুনিক চিন্তাভাবনা গ্রামবাসীর জন্য নয়, এটি শুধু বাইরে থেকে চাপিয়ে দেওয়া একটি ধারণা। নীলা এবং রেহান এই বিরোধিতার মুখোমুখি হয়ে বোঝানোর চেষ্টা করে যে তাদের উদ্যোগ গ্রামের সবার জন্য একটি নতুন সুযোগ তৈরি করবে।
তারা আরও বলে এটি শুধু গ্রাম নয়, বরং পুরো সমাজের জন্য একটি উদাহরণ হতে পারে। তাদের অদম্য পরিশ্রম এবং ধৈর্যের কারণে স্থানীয় নেতারা অবশেষে তাদের পরিকল্পনায় সমর্থন দেয়। লিডারশিপ ট্রেনিং সেন্টার নির্মিত হয় এবং শিক্ষার্থীরা সেখানে প্রশিক্ষণ নিতে শুরু করে। এই উদ্যোগ গ্রামের জীবনধারায় নতুন এক আলো এনে দেয়। শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তারা গ্রামের উন্নয়নে ভূমিকা রাখতে শুরু করে। নীলা এবং রেহান বুঝতে পারে তাদের মিশন শুধু একটি গ্রামেই নয়, বরং অনেক স্থানে মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম। তাদের ভালোবাসা এবং যৌথ প্রচেষ্টা তাদের জীবনের অর্থকে আরও গভীর করে তোলে। নীলা এবং রেহান নিজেদের গ্রাম এবং শিক্ষার উন্নয়নের মধ্যে এক বড় সাফল্যের স্বাদ পেয়েছে। তাদের লিডারশিপ ট্রেনিং সেন্টার নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল করে তুলেছে। তবে এবার তাদের দৃষ্টিভঙ্গি আরও বড় কিছু করার দিকে প্রসারিত হতে চলেছে। তাদের সাম্প্রতিক সাফল্য দেশের বিভিন্ন অংশ থেকে নতুন আমন্ত্রণ ও দায়িত্বের প্রস্তাব নিয়ে আসে। একদিন ঢাকার একটি নামী শিক্ষা সংস্থা থেকে নীলা এবং রেহানকে একটি মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়। তাদের মডেলকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য একটি বড় প্রজেক্ট প্রস্তাব করা হয়। সংস্থাটি চায় যে তারা একটি জাতীয় প্রোগ্রামের অধীনে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তাদের শিক্ষার মডেল বাস্তবায়ন করুক। সংস্থার প্রধান মিসেস ফারাহ বললেন, আপনাদের কাজ স্থানীয় স্তরে অসাধারণ প্রভাব ফেলেছে, তবে আমরা চাই এটি আরও বড় স্কেলে কাজ করুক। এতে দেশের অনেক মানুষ উপকৃত হবে। নীলা এবং রেহান প্রস্তাবটি শুনে একদিকে উৎসাহিত, অন্যদিকে চিন্তিত হল। এত বড় উদ্যোগ চালানোর জন্য ধৈর্য, সাহস এবং প্রচুর সম্পদের প্রয়োজন। গ্রামে ফিরে এসে তারা এই প্রস্তাব নিয়ে গভীর চিন্তা করতে শুরু করে। নীলা রেহানকে বলল, এই কাজটি আমাদের স্বপ্নকে অনেক বড় করবে, তবে আমি ভয় পাচ্ছি আমরা যদি এটি ঠিকমতো সামলাতে না পারি। রেহান বলল, আপা, আমাদের পুরো জীবন তো চ্যালেঞ্জের মধ্যেই গেছে। আমাদের সাফল্য এসেছে সাহসের মাধ্যমে। এবারও আমরা যদি একসঙ্গে থাকি তবে এটা সম্ভব। তারা বোঝে এই সুযোগটি শুধু তাদের জন্য নয়, বরং দেশের অনেক গ্রামের জীবন পরিবর্তন করার জন্য। তারা গ্রামে একটি বড় সভা আয়োজন করে। সেখানে তারা নতুন প্রজেক্টের কথা সবার সামনে তুলে ধরে। নীলা আবেগপূর্ণ কণ্ঠে বলল, এটি শুধু আমাদের মিশন নয়, এটি আমাদের গ্রামের জন্য সম্মানের একটি বিষয়। আমরা সবাই মিলে কাজ করে দেখিয়েছি, কিছুই অসম্ভব নয়। এবার আমরা দেশের আরও অনেক গ্রামে আলো ছড়ানোর পথে যাচ্ছি। গ্রামের মানুষ আবেগের সঙ্গে তাদের সমর্থন জানায়। প্রবীণ নেতা বললেন, তোমরা আমাদের জন্য যা করেছ তা ভোলার নয়। এবার দেশের অন্য গ্রামগুলো তোমাদের দ্বারা আশীর্বাদ পাবে। যাও, তোমাদের পথ আলোকিত হোক। ঢাকায় ফিরে নীলা এবং রেহান জাতীয় পর্যায়ে কাজ শুরু করে। তাদের প্রথম ধাপ ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলগুলির শিক্ষার অবস্থা এবং প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা। তারা একটি কেন্দ্রীয় টিম গঠন করে এবং দেশব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি কার্যক্রম শুরু করে। তাদের মডেলটি ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত হতে শুরু করে। এই সময়ে তাদের ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হয়। এক রাতে রেহান বলল, আপা, আপনি জানেন, আমি যখন এত মানুষের পরিবর্তনের জন্য কাজ করি তখন সব সময় আপনার কথা ভাবি। আপনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেন। নীলা হাসল। রেহান ভাই, আমরা একসঙ্গে থাকলে সব চ্যালেঞ্জ সহজ হয়ে যায়। আমাদের সম্পর্ক শুধু আমাদের নয়, বরং আমাদের মিশনেরও ভিত্তি। তাদের কাজ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে নতুন জীবন সৃষ্টি করতে থাকে। শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরি হয় এবং সমাজে পরিবর্তনের ঢেউ ওঠে। তারা বুঝতে পারে তাদের স্বপ্ন এবং ভালোবাসার শক্তি শুধু তাদের নয়, বরং পুরো সমাজের জন্য আলোকবর্তিকা। বছর গড়িয়ে গেছে। নীলা এবং রেহানের যে পথচলা শুরু হয়েছিল একটি ছোট্ট গ্রাম থেকে, তা এখন দেশের অনেক প্রান্তে আলো ছড়িয়ে দিয়েছে। তাদের লিডারশিপ ট্রেনিং সেন্টার এবং শিক্ষার উন্নয়নের মডেল হাজার হাজার শিক্ষার্থী এবং গ্রামবাসীর জীবন বদলে দিয়েছে। তারা শুধু একজন শিক্ষক বা উদ্যোক্তা নন, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতীক হয়ে উঠেছেন।
একদিন সকালে তারা দুজন সেই পুরনো স্কুলে ফিরে এলেন, যেখানে সবকিছু শুরু হয়েছিল। স্কুল এখন আরও বড় হয়েছে, যেখানে শিক্ষার্থীদের আনন্দময় মুখ এবং প্রাণবন্ত পরিবেশ ভরপুর। রেহান বললেন, আপা, ভাবতে পারেন আমাদের ছোট্ট স্বপ্নটা আজ এতটা বড় আকার নিয়েছে। নীলা মৃদু হেসে বললেন, এটা শুধু আমাদের শিক্ষা নয়, এটা আসলে স্বপ্ন দেখার সাহসের গল্প। তাদের একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে গড়ে ওঠা সম্পর্ক আজ একটি সুন্দর অবস্থানে দাঁড়িয়েছে। এই ভালোবাসা শুধু তাদের দুজনকে নয়, বরং তাদের চারপাশের মানুষদেরও স্পর্শ করেছে। সেই দিন তারা শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। স্কুলের সেই বটগাছের নিচে, যেখানে তারা প্রথম স্বপ্ন দেখার কথা বলেছিল, সেখানে গ্রামের মানুষ, শিক্ষার্থী এবং বন্ধু-বান্ধবদের সামনে তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতি দেন। নীলা বললেন, আমাদের বন্ধন শুধু ভালোবাসার নয়, এটি সাহস, সম্মান এবং একসঙ্গে অনেক স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি। রেহান উত্তর দিলেন, আমি সব সময় জানতাম আপনার পাশে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। দিন শেষে তারা স্কুলের বারান্দায় একসঙ্গে বসে সূর্যাস্ত দেখছিলেন। চারপাশের শিক্ষার্থীদের দৌড়াদৌড়ি, ধান খেতে বাতাসের গুঞ্জন আর দূরে গ্রামের কোকিলের ডাক সবকিছুকে আরও শান্তিময় করে তুলছিল। নীলা বললেন, এই অধ্যায় শেষ হলেও মনে হয় এটা শুধু একটা শুরু। সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে। রেহান মাথা নেড়ে বললেন, হ্যাঁ, যতদিন আমরা একসঙ্গে আছি সবকিছু সম্ভব। আমাদের স্বপ্ন আরও অনেক দূর যাবে। বসন্তের ছোঁয়া গল্প এখানেই শেষ। নীলা এবং রেহানের যাত্রা শুধু তাদের ব্যক্তিগত বিজয়ের গল্প নয়, এটি ছিল একটি সম্প্রদায়ের পরিবর্তন, ভালোবাসার শক্তি আর এক অদম্য সাহসের কাব্য। এই কাহিনীর মাধ্যমে আমরা শিখি, যেখানে একটুখানি সাহস আর স্বপ্ন থাকে, সেখান থেকেই বসন্তের রং ছড়িয়ে পড়ে। শেষ, তবে নতুন স্বপ্নের জন্য দ্বার খোলা। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।